হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেকচার 3 অফ থার্মোডায়নামিক্স। আজকে আমরা এনথ্যালপি নিয়ে ডিসকাস করব। তোমরা ১ম ক্লাসটা যদি দেখে থাকো তাহলে দেখবে যে ১ম ক্লাসে আমি বলেছিলাম থার্মোডায়নামিক্সের মধ্যে ৪ টে স্টেট ফাংশন আর ২ টো পাথ ফাংশন পড়তে হয়। তার মধ্যে থেকে স্টেট ফাংশন ৪ টে কি ছিল? ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, এনট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি। আর ২ টো পাথ ফাংশন কি ছিল? সেটা ছিল ওয়ার্ক অ্যান্ড হিট। আমরা আগের ২ টো ক্লাসে ২ টো পাথ ফাংশন সম্বন্ধে ডিটেইলসে ডিসকাস করেছি ওয়ার্ক, হিট নিয়ে। আর তার সাথে ইন্টারনাল এনার্জিও আমরা করেছি এবং ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স পড়েছি। এবার আমাদের সেকেন্ড স্টেট ফাংশনে যাওয়ার সময় এসে গেছে, সেটা হলো এনথ্যালপি। দেখো, এনথ্যালপি কি? এনথ্যালপি বলতে আমরা ১ম এই যেটা বলি, এনথ্যালপি আসলে এটাও একটা কিন্তু হিট, ইন্টারনাল এনার্জি যেরকম এনার্জির পার্ট, হিট কনটেন্ট অফ দ্য সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ইন্টারনাল এনার্জি কি রিপ্রেজেন্ট করতো? মনে আছে আমরা করেছিলাম যদি আইসো কোরিক প্রসেস হয়। আইসোকোরিক প্রসেসে কি হয়? ডেল ভি ইকুয়ালস টু 0 হয়। ডেল ভি যদি 0 হয়, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কিউ হয়। তখন আমরা কিউ ভি লিখতাম। কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইকুয়ালস টু ডেল ইউ। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ এ মেজার অফ ইটস ইন্টারনাল এনার্জি চেঞ্জ। অর্থাৎ সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করছে সেটা তার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে হেল্প করছে। কিন্তু বেশিরভাগ এক্সপেরিমেন্ট আমরা যখন ল্যাবে করি বা ন্যাচারাল যে ফেনোমেনাগুলো সবই অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে। আর কনস্ট্যান্ট প্রেসারে যে হিট চেঞ্জ সেটাকে ডিফাইন করার জন্য আমাদের এখানে এনথ্যালপি টার্মটাকে আমরা ইন্ট্রোডিউস করছি, স্টেট ফাংশনটাকে ইন্ট্রোডিউস করছি। এটাকে ক্যাপিটাল ডেল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমরা এইভাবে বলবো যে এনথ্যালপি, এনথ্যালপি হচ্ছে ১ নম্বর পয়েন্ট দিয়ে যদি লিখি, ইট ইজ হিট absorbed by the system, heat absorbed by the system at constant pressure. এটাকে ডিফাইন করা হয় H equals to U plus PV দিয়ে। ডেফিনিশন এনথ্যালপি H equals to U plus PV। যেহেতু ইন্টারনাল এনার্জির অ্যাবসোলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না, মনে আছে তোমাদের পড়েছিলাম? ইন্টারনাল এনার্জির অ্যাবসোলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না, ডিফারেন্সটা ডিটারমিন করতে পারি। ঠিক একই রকমভাবে এনথ্যালপিরও আমরা অ্যাকুরেট ভ্যালুটাকে ডিটারমিন করতে পারি না, এক্সাক্ট ভ্যালুটাকে ডিটারমিন করতে পারি না, আমরা এর ডিফারেন্সটাকে নিয়ে কাজ করি। সেই কারণে আহ, আমরা যেহেতু ইউ এর সাথে রিলেটেড, তার মানে এনথ্যালপি কি হচ্ছে? ইন্টারনাল এনার্জি প্লাস পিভি ওয়ার্ক। এটাকে যদি আমরা ইন্টারনাল এনার্জি আর পিভি ওয়ার্কটাকে অ্যাড করি তাহলে আমরা এনথ্যালপি পাই। কিন্তু যেহেতু ইন্টারনাল এনার্জির অ্যাবসোলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না, তাই এনথ্যালপিরও অ্যাবসোলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না। সেই কারণে আমরা এখানে কি লিখি? এইরকমভাবে লিখি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল পিভি। ওকে, এইটা হচ্ছে এনথ্যালপির ডেফিনেশন। এনথ্যালপির ডেফিনেশন হচ্ছে এটা। ওকে, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি। যে এখানে মনে রাখতে হবে যে ডেল ইন্টু পিভি যখন লিখছি, প্রেশার আর ভলিউম যদি দুটোই ভ্যারি করে, প্রেশার আর ভলিউম যদি দুটোই ভ্যারি করে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। প্রেশার আর ভলিউম when when pressure and volume both are variables। ওকে, কিন্তু এখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে প্রেশারও কখনো কনস্ট্যান্ট, আমি বলেছি প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় দেখব, আবার ভলিউমও কনস্ট্যান্ট হতে পারে। সেই কারণে আমরা এখান থেকে দুটো কেস তৈরি করে নিতে পারি যে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যদি কনস্ট্যান্ট প্রেশার হয় তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি হবে। প্রেশার যখন কনস্ট্যান্ট, প্রেশার যখন কনস্ট্যান্ট, পি ইন্টু ডেল ভি হবে। এগেন ডেল এইচ ইকুয়ালস টু
ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ভি ডেল পি, এটাও অ্যাপ্লিকেবল যখন ভলিউম কনস্ট্যান্ট। ফলে যেরকম যখন দরকার পড়বে আমরা কিন্তু সেখানে এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। যে প্রেশার ভলিউম দুটোই কি ভ্যারি করছে, আমরা প্রবলেম করব যখন বুঝবে প্রেশার ভলিউম দুটোই ভ্যারি করছে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে ভলিউম শুধু ভ্যারি করে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে কিন্তু ভলিউম ভ্যারি করে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর দুটোই যদি ভ্যারি করে তাহলে ওপরের ফর্মুলাটা ইউজ করব। ওকে, এছাড়া এটা আমি বলতে পারি এটা একটা স্টেট ফাংশন, ইট ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড extensive property must depend energy to extensive property, extensive property. ওকে, ভালো করে নোট করে নাও জিনিসগুলো, খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে। এনথ্যালপি, হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আমরা এটাকে এনথ্যালপি বলি। এনথ্যালপিকে ম্যাথামেটিক্যালি ডিফাইন করা হয় এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি দিয়ে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি প্লাস পিভি ওয়ার্কের সামেশন হচ্ছে এনথ্যালপি। বাট অ্যাকুরেট ভ্যালু আমরা ইন্টারনাল এনার্জি যেহেতু আমরা ক্যালকুলেট করতে পারি না, সেই কারণে এনথ্যালপিরও অ্যাবসলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না, সেই কারণে এর চেঞ্জটাকে আমরা এখানে ডিফাইন করি ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ইন্টু পিভি। এবার যদি এটা কখন অ্যাপ্লিকেবল হবে, যদি প্রেশার ভলিউম দুটোই ভ্যারি করে, কিন্তু যদি শুধু প্রেশার ভ্যারি করে তাহলে এই ফর্মুলাটা হবে, যদি ভলিউম ভ্যারি করে তাহলে নিচের ফর্মুলাটা হবে। এটা একটা স্টেট ফাংশন, ডেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডেল এইচ দিয়ে, তার মানে ডেল এইচ ইকুয়ালস টু এইচ টু মাইনাস এইচ ওয়ান, অ্যান্ড ইট ইজ এক্সটেন্সিভ ইন নেচার। এক্সটেন্সিভ প্রপার্টি, তার কারণ এটা এনার্জি, এনার্জি কি হয় মাসের উপর ডিপেন্ড করে, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি হলে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে। ক্লিয়ার? এবার আমরা এই রিলেশনটায় যাব, রিলেশন বিটুইন ডেল এইচ অ্যান্ড ডেল ইউ। আমরা এনথ্যালপিও পেয়ে গেলাম, ইন্টারনাল এনার্জির কনসেপ্টও পেয়ে গেলাম, এদের মাঝে রিলেশন কি, এদের মাঝে রিলেশন যদি আমাদের বার করতে হয় তাহলে দেখো আমরা বলতে এই রিলেশনটা থেকে শুরু করি। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আমি বলতে পারি ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি। প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। এবার দেখো যদি আইডিয়াল গ্যাস হয় এবং টেম্পারেচার ফিক্স থাকে, এখানে দুটো জিনিস হতে পারে, টেম্পারেচারও ফিক্স হতে পারে অথবা টেম্পারেচার ভ্যারি করতে পারে। যদি টেম্পারেচার ফিক্সড হয়, এখানে থেকে আমি দুটো সিচুয়েশন বলছি। দুটো সিচুয়েশন বলছে। এক হচ্ছে যদি আমি এরকম দেখি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, টেম্পারেচার ফিক্সড, প্রেশার ফিক্সড, টেম্পারেচার ফিক্সড, প্রেশার ফিক্সড, ভলিউমের চেঞ্জ হচ্ছে, তাহলে নাম্বার অফ মোলেরও চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, পি ইন্টু ডেল ভি ইকুয়ালস টু ডেল এন জি, গ্যাসিয়াস স্টেটের জন্য এটা অ্যাপ্লিকেবল, ইন্টু আরটি, ঠিক আছে? ডেল পি ইন্টু ডেল ভি ইকুয়ালস টু ডেল এন জি আর টি, ফর গ্যাসিয়াস স্টেট জি আমরা ইউজ করছি। সেটা কখন, যখন প্রেশার আর টেম্পারেচার দুটোই কনস্ট্যান্ট আছে, শুধুমাত্র ভলিউম ভ্যারি করছে, তার জন্য নাম্বার অফ মোল ভ্যারি করে যাচ্ছে। কিন্তু যদি নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকে এবং টেম্পারেচার ভ্যারি করে, তখন আমাদের সিচুয়েশনটা এরকম হবে। অর আমি বলতে পারি পি ডেল ভি ইকুয়ালস টু এন আর ডেল টি, পি ডেল ভি ইকুয়ালস টু এন আর ডেল টি। তখন আমাদের এরকম সিচুয়েশনে হতে পারে, দুটো দিয়ে আমি এখানে দেখাবো। তাহলে পি ডেল ভির জায়গায় আমি ডেল এন জি আর টি পুট করতে পারি, তাহলে আমাদের এক্সপ্রেশন কি দাঁড়াবে, যে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। এটাই আমাদের রিলেশন বিটুইন ডেল ইউ অ্যান্ড ডেল এইচ। বেশিরভাগ সময় আমাদের এই ফর্মুলাটি কাজে লাগবে। এখানে অবশ্যই মনে রাখবে যখন নিউমেরিক্যাল করবে তখন ডেল এইচ যদি কিলো জুলে নাও বা জুলে নাও, ডেল ইউ কিলো জুল বা জুলে নিতে হবে, তখন আর এর ভ্যালুটা কিন্তু 25/3 নিও, 25/3 জুল, অবশ্যই এটা জুলে।
8.314 হয়, সেটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 25/3 ধরে করো, সুবিধা হবে কাটাকুটি করতে। আহ, এছাড়া এছাড়া অর এখান থেকে আমি এটা বলতে পারি যে যদি এই ফর্মুলাটা ইউজ করি, যেখানে নাম্বার অফ মোল কনস্ট্যান্ট বাট টেম্পারেচার ভ্যারি করছে, তখন কি হবে যে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস এন আর ডেল টি। এটাও কিন্তু আমাদের মাঝে মধ্যে কাজে লাগে, তবে একেবারে ছেড়ে চলে গেলে হবে না। যেখানে টেম্পারেচার ভ্যারি করছে, নাম্বার অফ মোল আর প্রেশার কনস্ট্যান্ট, আর এখানে প্রেশার কনস্ট্যান্ট আর টেম্পারেচার কনস্ট্যান্ট, ফলে তখন আমরা ডেল এন জি আর টি করবো। এটার রেসপেক্টিভ ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের ফেস করতে হয়। যেরকম দেখো যে যদি আমি এখান থেকে আসি, বলি ডেল এন জি যদি গ্রেটার দেন জিরো হয়, বলতো ডেল এন জি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ডেল ইউ আর ডেল এইচ এর মধ্যে কি রিলেশন দাঁড়াবে? ডেল এন জি বড়, তাহলে গ্রেটার দেন জিরো, তার মানে আমি বলতে পারি ডেল এইচ তখন গ্রেটার দেন ডেল ইউ হবে, ডেল এইচ তখন গ্রেটার দেন ডেল ইউ হবে। তাহলে সেই সব রিয়াকশনে যেখানে রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্ট সাইডে গেলে নাম্বার অফ মোল ইনক্রিজ করছে গ্যাসিয়াস প্রোডাক্টের বা রিয়াক্টেন্টের, সেখানে ডেল এইচ এর ভ্যালুটা ইন্টারনাল এনার্জি চেঞ্জের থেকে বেশি হবে। আবার উল্টোটা দেখো, ডেল এন জি, আমি কোশ্চেন করাবো আরও বুঝতে পারবে, জাস্ট ফর্মুলাগুলো কোনো ইনফারেন্সগুলো এখানে বলে রাখছি। ডেল এন জি যদি লেস দেন জিরো হয়, তাহলে আমি উল্টোটা বলতে পারি ডেল এইচ তখন কম হয়ে যাবে ডেল ইউ এ থেকে। আর ডেল এন জি যদি জিরো হয়, তাহলে সেই সব রিয়াকশনের ক্ষেত্রে ডেল এইচ যা, ডেল ইউও তাই হবে। ঠিক লিখেছি আমি? যেসব রিয়াকশনের ক্ষেত্রে ডেল এন জির ভ্যালু জিরো, সেক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু ডেল ইউ এর সমান হয়ে যাবে। দেখে নাও, নোট করে নাও, এর রেসপেক্টিভ কোশ্চেন করব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। চলো পজ করে নোট করে নাও, পরের পার্টে যাচ্ছে। নেক্সট কোশ্চেন করি দুটো, তাহলে দেখবে আইডিয়াটা আরো ক্লিয়ার হচ্ছে। প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে যে কোন অপশানে ডেল এইচ ইকুয়ালস টু ডেল এইচ লেস দেন ডেল ইউ হবে। আচ্ছা, তাহলে ডেল এন জি দিয়ে আমি দেখবো, ডেল এন জি দিয়ে আমি দেখবো। ডেল এন জি দিয়ে যদি দেখি, প্রথম রিয়াকশনের ক্ষেত্রে কি দিয়েছে? তিনটেই গ্যাসিয়াস রয়েছে। ডেল এন জি কত? ডেল এন জি বার করে নাও। এদিকে 2 আর এদিকে 1 মোল, তাহলে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, দ্যাট ইজ গ্রেটার দেন 0। ডেল এন জি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে অবশ্যই ডেল এইচ গ্রেটার দেন ডেল ইউ হবে আমাদের ফর্মুলায়। ডেল এন জি বড়, তাহলে ডেল এইচও বড় হয়ে যাবে, তাহলে এটা তো হচ্ছে না। আচ্ছা, পরেরটা দেখি। ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে ডেল এন জি কত? মাথায় রাখবে শুধুমাত্র গ্যাসিয়াস প্রোডাক্ট বা রিয়াক্টেন্টগুলোই কিন্তু ডেল এন এর জন্য অ্যাপ্লিকেবল হবে, সলিড বা লিকুইড নয়। তাই এখানে খুব ইম্পর্টেন্ট, অনেকে 2 - 1 করে দেয়, তা কিন্তু নয়। এখানে দেখো স্টেটগুলো দিয়ে দিচ্ছে, এটাও সলিড এটাও সলিড, শুধুমাত্র এটা গ্যাস, তার মানে 1। আর এদিকে রিয়াক্টেন্ট সাইডে কিছু নেই, কোনো গ্যাসিয়াস পার্ট নেই, 0, দ্যাট ইজ 1, তার মানে গ্রেটার দেন 0। গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে এখানেও ডেল এইচ গ্রেটার দেন ডেল ইউ আসছে, এখানেও ডেল এইচ গ্রেটার দেন ডেল ইউ আসছে, তাহলে এই অপশনও ইনকারেক্ট। পরেরটা দেখি, এটা সবকটাই গ্যাসিয়াস পার্ট রয়েছে, তাহলে ডেল এন জি কি হবে? ডেল এন জি এদিকে 2 মাইনাস এদিকে 3 1 4, দ্যাট ইজ -2, লেস দেন 0। লেস দেন যদি 0 হয়, তাহলে ডেল এইচ লেস দেন ডেল ইউ হচ্ছে, তার মানে আমার অপশন সি এখানে কারেক্ট হচ্ছে, কন্ডিশন স্যাটিসফাই করছে। এটা করে নি, এটা কি বলছে? যদি ডেল এন জি, এটা বার করি, এদিকে 3, এদিকে সবকটাই গ্যাসিয়াস রয়েছে, তাহলে 3 1 4 মাইনাস এদিকে 2 রয়েছে, দ্যাট ইজ 2 গ্রেটার দেন 0, তার মানে ডেল এইচ গ্রেটার দেন ডেল ইউ। বুঝা গেল? তাহলে এটাও স্যাটিসফাই করছে না, অপশন সি ইজ কারেক্ট। রিলেশনটার অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, ডেল এইচ আর ডেল ইউ এর রিলেশনের অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। চলো পরেরটা করা যাক।
ফাইন্ড ডেল ইউ অ্যাট 27°C, যেখানে ডেল এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে। রিয়াকশনও দিয়েছে, এই রিয়াকশন থেকে আমরা ইজিলি ডেল এন জিটা ক্যালকুলেট করে নিতে পারি। দেখো সলিড দিয়েছে, গ্যাস রয়েছে, তার মানে 1 মাইনাস 0, দ্যাট ইজ 1, ডেল এন জি 1। ওকে, এখানে কি ক্যালকুলেট করতে বলেছে? ডেল ইউ। আমাদের রিলেশন কি জানি আমরা? ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। ডেল এইচ কত দেওয়া আছে? 82 কিলোজুল। বসিয়ে দিই। ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে, ডেল ইউ প্লাস ডেল এন জি কত? 1 ইন্টু আর কত বসাতে বলেছিলাম? 25/3, তাহলে জুলে আসবে, ইন্টু টেম্পারেচার কত দিয়েছে? 27, 300। তাহলে এটা কিসে দাঁড়াচ্ছে? জুলে দাঁড়াচ্ছে, তাই না? জুলে দাঁড়াচ্ছে। আমাকে এদিকে আমি কিলো জুলে নিয়েছি, আইদার এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে দেবো, অথবা এটাকে 82,000 লিখবো, জুল লিখবো। তো আমি এটা এদিকে করছি, এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে আমার অ্যান্সার কিলো জুলে আসবে। এটা তাহলে কিলো জুল হয়ে গেল, এটাও এদিকে কিলো জুল আসে, অ্যান্সার কিলো জুলে আসবে। তাহলে কাটাকুটি করি। 2.5, তাই তো? তাহলে 2.5 আসছে এদিকে, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু 82 মাইনাস 2.5, তাই তো? ঠিক করলাম তো? 25 ডিভাইডেড বাই 10, 2.5। তাহলে এটা 82 থেকে 2.5 বাদ গেলে কি থাকবে? 79.5 কিলোজুল। 79.5 কিলোজুল। ঠিক আছে, আচ্ছা নোট করে নাও। চলো আমরা নেক্সট আর একটা প্রবলেম করি। 1 mole of an ideal gas undergoes a state from 1 atm 3 liter 200 Kelvin to 4 atm 5 liter 200 Kelvin with a ডেল ভ্যালু দিয়ে দিয়েছে এত লিটার এটিএম। ফাইন্ড ডেল এইচ। দেখো ডেল ইউ আর ডেল এইচ এর মধ্যে রিলেশন, এখানে ডেল ইউ দেওয়া আছে, ডেল এইচ ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে দেখে নাও যে দুটো স্টেট যে দিয়েছে সেখানে প্রেশারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের যে ফর্মুলাটা প্রথমে আমরা করেছিলাম, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল পিভি, এটাই আমাদের এখানে কাজে লাগাতে হবে। দেখো খেয়াল করো, ঠিক না? এটাই তো এটা আমাদের কাজে লাগাতে হবে। তো এখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটেই ভ্যারি করছে। আমরা যে করেছিলাম, দেখো প্রথমে বলেছিলাম তোমাদের, যখন এই ফর্মুলাটা প্রেশার ভলিউম দুটোই ভ্যারিয়েবল থাকবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। প্রেশার কনস্ট্যান্ট থাকলে এটা, ভলিউম কনস্ট্যান্ট থাকলে এটা। তাহলে যে রিলেশনটা আমাদের দিয়েছে, যে প্রবলেমটা দিয়েছে, সেখানে প্রেশার ভলিউম দুটোই ভ্যারি করছে, টেম্পারেচারও ভ্যারি করছে, প্রেশার ভলিউম তো করছে। তাহলে আমরা এই ফর্মুলা এখানে ইউজ করবো, ডেল এইচ আর ডেল ইউ এর। তাহলে এখানে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস, এটাকে বলতে পারি P2V2 মাইনাস P1V1, এইভাবে লিখে নিতে পারি। তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস P2 কত? 4 atm, 4, ভলিউম 5 লিটার, মাইনাস P1 কত? P1 হচ্ছে 1, V1 হচ্ছে 3। তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস 20 মাইনাস 3, তাই দাঁড়াচ্ছে 17। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল এইচ ইকুয়ালস টু, ডেল ইউ এর ভ্যালু কত দিয়েছে? 40 লিটার এটিএম, আর প্লাস এটাও তো 17 লিটার এটিএমই তো। 4 × 5 যখন করছো, এটা তো লিটার এটিএমই থাকছে, একটা লিটার আর একটা এটিএম, তাহলে লিটার এটিএম। তাহলে এখান থেকে ডেল এইচ এর ভ্যালু আমরা পেয়ে যাবো 57 লিটার এটিএম।
100 দিয়ে মাল্টিপ্লাই করে জুলে কনভার্ট করে দিতেও পারো যদি দরকার লাগে। ডেল এইচ এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, লিখে নাও। তাহলে এর অ্যাপ্লিকেশনটা আমরা করে করে নিলাম, যেখানে প্রেসার ভলিউম দুটোই ভ্যারি করে, যেখানে প্রেসার ভলিউম দুটোই ভ্যারি করে। চলো নেক্সট এই প্রবলেমটা দেখো। ফাইন্ড ডেল ইউ ফর কম্বাসন অফ 1.5 মোল অফ বেঞ্জিন অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। যেখানে ডেল এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে -3270 কিলোজুল। রিয়াকশনটা কম্বাসন রিয়াকশনটা মানে অক্সিজেনের সাথে বেঞ্জিনের যে রিয়াকশনটা কম্বাসন করানো হচ্ছে, অক্সিজেনের সাথে হিট করানো হয়, সেই রিয়াকশনটার ক্ষেত্রে আমাকে ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে। সিম্পল ডেল এইচ দেওয়া আছে, তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে ডেল এন জি ক্যালকুলেট করে নিতে হবে। ডেল এন জি রিয়াকশন অনুযায়ী সবকটাই গ্যাসিয়াস রয়েছে, তাহলে এখানে কত, এদিকে 9। আচ্ছা, এটা বেঞ্জিনটা এখানে একটু ঠিক করে নিতে হবে। বেঞ্জিনটা হচ্ছে লিকুইড স্টেটে রয়েছে। লিকুইড স্টেটে রয়েছে। তাহলে ডেল এনজি কত দাঁড়াচ্ছে এদিকে, 6 + 3, 9 - 15/2, 7.5। 7.5, তাই তো? তাহলে 1.5 দাঁড়াচ্ছে এটা ডেল এনজির ভ্যালুটা। ও একটা জিনিস, এখানে দুটো জিনিসই ভুল আছে, একটুখানি ঠিক করে নিতে হবে। এটাও লিকুইড স্টেটে রয়েছে, এটাও লিকুইড স্টেটে রয়েছে। তাহলে এটাকে পুরোটাই ঠিক করতে হবে। তাহলে এই অনুযায়ী করলে তাহলে দাঁড়াচ্ছে, এটা তো 9 হচ্ছে না, তাহলে 6 হয়ে যাচ্ছে, -7.5। আচ্ছা, তার মানে -1.5 দাঁড়াচ্ছে। ভালো, ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করব। এবার রিলেশন ইউজ করি। ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। আমাদের ক্যালকুলেট করতে হবে ডেল এইচ, ডেল ইউ ক্যালকুলেট করতে হবে। ডেল এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে। আচ্ছা, পরে বসাচ্ছি এটা পরের লাইনে। ডেল ইউ প্লাস ডেল এন জি -1.5 আর 25.3, 25/3 ইন্টু টেম্পারেচার 300 কেলভিন ডিভাইডেড বাই 1000, মানে কিলো জুলে করে নিলাম। তার মানে ডেল এইচটা আমি কিলো জুলে বসিয়ে দিতে পারবো। আচ্ছা, ডেল এইচটা বসিয়েই দাও, ডেল এইচটা বসিয়ে দাও এখানে -3270 কিলো জুল। তাহলে কাটাকুটি করি। তাহলে 2.5, এদিকে -1.5। তাহলে ডেল ইউ আমার দাঁড়াচ্ছে, আমি এদিকে করছি, ডেল ইউ আমার দাঁড়াচ্ছে এখানে -3270, এদিকে গেলে প্লাস 2.5। যে এটাকে প্লাস 1.5 মানে কি 3/2 করে নিচ্ছে, আর একটা হচ্ছে 25/10।
15/4 15/4 তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে 3.75 3.75 তাহলে এটা আসবে -3270 প্লাস 3.75 এটা হচ্ছে -3266.25 কিলোজুল ডেইলি। এটা আমার ফাইনাল অ্যান্সার দাঁড়াচ্ছে। করে নাও। এছাড়া ক্যালকুলেটর ইউজ তো আমরা করতে পারবো না, যতটা সহজে আমরা করতে পারি ক্যালকুলেশনগুলো সেদিকেই তাকাবো। ওই জন্য আমি প্রসেসগুলো তোমাদের দেখিয়ে রাখছি যে কিভাবে। অনেক সময় 1.5 আছে, গুণ করতে অসুবিধা, 3/2 করে নাও। 8.314 তো করতেই পারবে না, অনেক সময় যাবে, সেই জায়গায় 25/3 করে নাও, অনেক সহজে ক্যালকুলেশন করতে পারবে। এটা কিন্তু আবার স্কোয়ার ভেবো না, কাটলে এখানে এটার জন্য 2 আছে। ঠিক আছে, করে নাও। আমরা এবার নেক্সট পয়েন্টে যাব। এখান থেকে মোটামুটি আমরা এনথ্যালপির প্রাইমারি আইডিয়া পেলাম। এনথ্যালপির প্রাইমারি আইডিয়া পাওয়া গেছে, ডেফিনেশন পাওয়া গেছে, সেখান থেকে ডেল ইউ আর ডেল এইচ এর রিলেশন পাওয়া গেছে, তার অ্যাপ্লিকেশন আমরা করলাম বোথ থিওরিটিক্যাল ডেল এনজির উপর বেস করে অ্যান্ড নিউমেরিক্যাল। এর পরের পয়েন্ট যেটা আমরা পড়ব সেটা হলো হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায়? হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায় পড়েছো আগে, তাও আমি আরেকবার রিভাইজ করিয়ে দিই যে হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায়। ফার্স্ট আমরা হিট ক্যাপাসিটি বা টোটাল হিট ক্যাপাসিটিকে ডিফাইন করব। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1°C। কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার 1°C ইনক্রিজ করার জন্য যতটা হিট প্রয়োজন তাকে আমরা বলি হিট ক্যাপাসিটি। তাহলে ডেফিনেশন কি? অ্যামাউন্ট অফ হিট amount of heat required to increase the temperature of a substance by 1°C. Amount of heat required to increase the temperature of a substance by 1°C, সেটাকে আমরা বলি হিট ক্যাপাসিটি বা টোটাল হিট ক্যাপাসিটি। এটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অথবা সিটি দিয়ে, টি ফর টোটাল, সিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা বলতে পারছি যে সি আসলে সি অর সিটি ইকুয়ালস টু বলতে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, তার মানে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, হিট অ্যাবজর্ব করছে, তার মানে কিউ ইন required to increase the temperature of a substance by 1°C, that is temperature difference del T। এইটা হচ্ছে আমাদের হিট ক্যাপাসিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। হিট ক্যাপাসিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, সি ইকুয়ালস সি অর সিটি ইকুয়ালস টু প্লাস কিউ বাই ডেল টি। 1°C টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যতটা অ্যামাউন্ট অফ হিট সিস্টেম অ্যাবজর্ব করবে সেটাই হচ্ছে সেই সাবস্টেন্সের বা সেই সিস্টেমের হিট ক্যাপাসিটি ভ্যালু। এবার হিট ক্যাপাসিটির অনেক রকম ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমি এক জায়গায় করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডেফিনেশন একই থাকবে, সামান্য একটু চেঞ্জ হবে, বাট এক্সপ্রেশনও চেঞ্জ হবে। আর ডেফিনেশন আমি লিখবো না। আচ্ছা, এই টোটাল হিট ক্যাপাসিটির জায়গায় আমরা যদি বলি মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি কি? পার মোল অফ সাবস্টেন্সের জন্য, ফর 1 মোল অফ সাবস্টেন্স। তাহলে একই ডেফিনেশন হবে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 মোল অফ সাবস্টেন্স বাই 1°C। ঠিক আছে, আমি বারবার ধরে আর থিওরিটিক্যাল ডেফিনেশনটা লিখছি না, তোমরা জায়গা রেখে দিয়ে লিখতে পারো। কি লিখবে? অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 মোল
of a substance by 1 degree Celsius. তাহলে এর ক্ষেত্রে ডেফিনেশন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? সি এম ইকুয়ালস টু আমি বলতে পারি প্লাস কিউ বাই নাম্বার অফ মোল বলেছে পার মোল, তাহলে এন ইন্টু ডেলটি, এন ইন্টু ডেলটি। এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি, ঠিক? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক ফর কি? ফর 1 gram of substance. Amount of heat required to increase the temperature of 1 gram of substance by 1 degree Celsius is known as specific heat capacity. তাহলে হিট ক্যাপাসিটি 1 গ্রামের জন্য, তাহলে এখানে ওয়েটটা ইম্পর্টেন্ট, তাহলে সি এস ইকুয়ালস টু কি দাঁড়াবে? প্লাস কিউ বাই ডাব্লু ইন্টু ডেলটি, ডাব্লু ইন্টু ডেলটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল 3টে ডেফিনেশন। ফর মোলার হিট ক্যাপাসিটি যখনই বলবে ফর 1 মোল অফ সাবস্টেন্স, যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে তাহলে ফর 1 গ্রাম অফ সাবস্টেন্স। শুধু টোটাল হিট ক্যাপাসিটি বললে কোনো ওয়েট বা মোল নেই ফর সাবস্টেন্স। ঠিক আছে, এবার দেখো সিপি। সিপি বলতে কি বোঝায়? হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার, তাহলে যা ছিল তাই থাকবে এখানে, যা ছিল তাই থাকবে, খালি প্রেশারটা কনস্ট্যান্ট, তার ডেফিনেশনটা একই রাখবো। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার শেষে যোগ হবে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ নোন অ্যাজ সিপি, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তার মানে এখানে আমি কি লিখবো? যে সি পি ইকুয়ালস টু প্লাস কিউটা এখানে কি হবে? অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বাই ডেলটি, আর কিছুই না। খুব সোজা এগুলো, জাস্ট ডেফিনেশনগুলো আমি একটা মুখস্থ করলেই বাকিগুলো নিজেরাই লিখতে পারবে। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ নোন অ্যাজ হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। মোলার হিট সিপিএম মানে কি? মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা। তাহলে সিপিএম মোলার হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু কি হবে? প্লাস কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মোলারের জন্য পার মোল ফর 1 মোল, দ্যাট ইজ এন ইন্টু ডেলটি। এটা এবার ভাবো এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে, সেটা হলো যে কিউপি মানে কি? বলো বলো, কিউপি মানে কি? ডেল এইচ না? ডেল এইচ মানে কিউ, হিট অ্যাবজর্বড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। তাহলে কিউপি হচ্ছে ডেল এইচ, তাহলে ডেল এইচ ইকুয়ালস দুটোকে এদিকে নিয়ে আসো, এন সিপিএম ইন্টু ডেলটি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ডেল এইচ, খুব ইম্পর্টেন্ট এটাও, ডেল এইচ ইকুয়ালস টু, পরে আমাদের নিউমেরিক্যাল করতে লাগবে, এনটাকে এদিকে নিয়ে আসো, এন সিপিএম ইন্টু ডেলটি। এটা ডেল এইচ, কিউপি মানে হচ্ছে ডেল এইচ, ডেল এইচের জায়গায় ডেল এইচ ইকুয়ালস টু তাহলে এন ইন্টু সিপিএম ইন্টু ডেলটি করছে। সিপিএস দেখো নিচে লেখা আছে, তাহলে এখন তুমি বুঝতেই পারছো সিপিএস মানে কি? হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আর লিখছি না এখানে,
হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট এস ফর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এর ফর্মুলা কি হবে? এখানে সিপি এস ইকুয়ালস টু প্লাস কিউপি বাই ডাব্লু ইন্টু ডেল টি। সিপিএস ঠিক আছে। এবার সিভি বুঝতে পারছো, যেটা সিপি, তাহলে সিবি কি হবে? হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এখানে একই ধরনের জিনিস সিভি, আমি কি লিখবো? সিভি ইকুয়ালস টু প্লাস কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বাই ডেল টি। বাই ডেল টি। সিভিএম, সিভিএম কি হবে? সিভিএম, সিভিএম কি হবে? হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি মানে হচ্ছে প্লাস কিউ মোলার হিট ক্যাপাসিটি সিভিএম। ভাবো সিভিএম তাহলে প্লাস কিউ বাই মোলারটা তো আগে ভাবি এন বাই ডিভাইডেড বাই এন ইন্টু ডেল টি, আর অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বলেছে তাহলে কিউভি। এবার এখান থেকে যেটা আসে সেটাও আর একটা জিনিস শেখার, সেটা হচ্ছে যে কিউভি মানে কি? কিউভি মানে হচ্ছে ডেল ইউ, heat absorbed by the system at constant volume is a measure of its internal energy change. Heat absorbed by the system plus Q, heat absorbed by the system at constant volume is a measure of its internal energy change. তাহলে সেক্ষেত্রে এটা এই জায়গায় আমি ডেল ইউ লিখতে পারি, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু, এটা এদিকে নিয়ে আসো, এন ইন্টু সিভি এম ইন্টু ডেল টি। এই দুটো ফর্মুলা আমাদের কাছে পরে নিউমেরিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। CVS heat capacity at constant specific heat capacity at constant volume, তার মানে CVS equals to plus QV by W into del T। এই হচ্ছে যে হিট ক্যাপাসিটি রিলেশনগুলো তোমাদের ইউজ করতে হবে, বা যে হিট ক্যাপাসিটি রিলেটেড যে টার্মগুলো তোমরা বারবার ধরে কোশ্চেন পেপারে দেখবে, নয় ঘুরিয়ে ফিরিয়ে একই টাইপের জিনিস, ডেফিনেশন একই, মোলার হলে বাই নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড হবে, স্পেসিফিক হলে ডাব্লু দিয়ে ডিভাইড হবে, এটাই, এছাড়া আর কিছু না। এবার কি ভলিউম কনস্ট্যান্ট নাকি প্রেশার কনস্ট্যান্ট সেটা দেখে নেবে। ইম্পর্ট্যান্ট হচ্ছে এই দুটো রিলেশন নোট করে নাও। আমরা পরের পয়েন্টে যাচ্ছি। চলো যাই। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টস রিলেটেড টু হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব। ফার্স্ট হচ্ছে মেয়ার্স রিলেশন। মেয়ার্স রিলেশন কি? এটা সিপিএম আর সিভিএম এর মধ্যে একটা রিলেশন। আমি ডেরিভেশন করে দেখিয়ে দিচ্ছি যে রিলেশন কি করে আসে, বাট তোমরা ডাইরেক্ট এটা মনে রেখো। কিরকম দেখো, যে আমরা এটাকে শুরু করতে পারি যে ডেল এইচ আর ডেল ইউ এর একটা রিলেশন দিয়ে এন আর ডেল টি, মনে আছে আর একটা যে ইকুয়েশন লিখিয়েছিলাম ডেল এইচ আর ডেল ইউ এর,
যেখানে নাম্বার অফ ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, নাম্বার অফ মোলের কোনো আর প্রেশারের কোনো চেঞ্জ নেই। তাহলে সেখানে এনআর ডেলটি আসবে, ডেল এন আরটি নয়, এনআর ডেলটি, যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেকেন্ড ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাকে আমি বোথ সাইড এন ডেল্টা টি দিয়ে ডিভাইড করছি, ডিভাইডিং both sides by n delta t করলে কি হবে, ডেল এইচ বাই n delta t ডেল ইউ n delta t n r delta t বাই n del t। এটা তো কেটে যাচ্ছে এখানে। এবার দেখো যে ডেল এইচ আসলে লিখতে পারি কিউপি, এটা আসলে লেখা যায় কিউপি বাই ডেল এন বাই এন ডেল টি। ডেল ইউ কে লেখা যায় কিউ ভি বাই এন ডেল টি, আর এখানে তো পড়ে রয়েছে আর। তাহলে দেখো এটাকে লেখা যায় কিউপি বাই এন ইন্টু ডেল টি, কিউপি বাই এন ইন্টু ডেল টি। তার মানে এটা হচ্ছে সিপিএম, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দ্যাট ইজ সিভি এম প্লাস আর। আর একদিকে যদি নিয়ে যাই সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। দিস ইজ কল্ড মেয়ার রিলেশন, দিস ইজ কল্ড মেয়ার রিলেশন। ডেরিভেশনে কিছু নেই, হঠাৎ করে লিখবো, কোথা থেকে এলো বোঝানোর জন্য আমি করলাম, বাট লাস্টে হচ্ছে সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। এটা হচ্ছে আমাদের এখানে মনে রাখার বিষয়। এটাকে বলা হয় মেয়ার্স রিলেশন, মেয়ার্স রিলেশন। ওকে, এছাড়া সেকেন্ড পয়েন্ট কি বলছে, হিট ক্যাপাসিটি, যেটা টোটাল হিট ক্যাপাসিটি, ইট ইজ দ্য পাথ ফাংশন, কারণ কিউ পাথ ফাংশন, সি ইকুয়ালস টু কিউ বাই ডেল টি করছি তো, কিউ যেহেতু পাথ ফাংশন, সিও ওই জন্য হিট ক্যাপাসিটি যেটা সেটা কিন্তু পাথ ফাংশন, বাট সিপি অ্যান্ড সিভি আর কনস্ট্যান্ট। এটা পিওর কনস্ট্যান্ট থাকে, কারণ কিউপির একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, কিউভির একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, ফলে সেক্ষেত্রে সিপি আর সিভিটা কনস্ট্যান্ট হয়, পাথ ফাংশন ভ্যারিয়েবল নয়। বাট সিটা কিন্তু ভ্যারিয়েবল, এবং এটা পাথ ফাংশন। কেন? কারণ কিউটা পাথ ফাংশন, সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্লাস কিউ। হিট ক্যাপাসিটি মে ভ্যারি ফ্রম, 3 নম্বর পয়েন্ট, হিট ক্যাপাসিটি মে ভ্যারি ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, minus infinity to plus infinity, depending upon the situation. কি সিচুয়েশন আছে, কি কন্ডিশন আছে, তার উপর বেস করে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি যেতে পারে। ঠিক আছে, হিট ক্যাপাসিটি মনে রেখো যে হিট ক্যাপাসিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। ধরো না কোনো আইসোথার্মাল প্রসেস, তার হিট ক্যাপাসিটি কত হবে? কোনো একটা প্রসেস আইসোথার্মাল, সেখানে হিট ক্যাপাসিটি কত হবে? হিট ক্যাপাসিটি বলতে তুমি বলবে কিউ বাই ডেল টি স্যার। ওকে, ভালো কথা। এবার আইসোথার্মাল প্রসেসের ডেলটি কত? 0। তাহলে কিউ বাই 0, সামথিং বাই 0 কি আসছে? ইনফিনিটি। তাহলে প্লাস ইনফিনিটি। তাহলে একটা আইসোথার্মাল প্রসেস যদি হয় তাহলে সেখানে ইনফিনিটি আসছে। যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, কিউ ইকুয়ালস টু 0, তাহলে হিট ক্যাপাসিটি ভ্যালু 0 আসছে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোন সিচুয়েশনে আছে তার উপর বেস করে হিট ক্যাপাসিটি ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। আর একটা জিনিস এখানে বলে রাখি যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কিন্তু এনআর। হ্যাঁ, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কিন্তু এনআর। তার কারণ হচ্ছে যে এখানে সিপিএম মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মাইনাস মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা কিন্তু আর এর সমান। বাট যদি তুমি শুধু হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বাই মাইনাস শুধু হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম করো, সেটা কিন্তু এনআর এর সমান হয়। মনে রেখো এটা, যেখানে অনেক সময় এই ডিফারেন্সটা এরকম ভাবে তৈরি হয়ে যায় যে সিপিএম না লিখে সিপি লিখছে, ডিফারেন্সটা কিন্তু তখন তৈরি হবে।
আর নয়তো পরীক্ষার সময় যদি সিপিএমটা নিয়ে করো, মোলার হিট ক্যাপাসিটি নিয়ে কাজ করো, করে নিও, করে শেষে যদি দেখো ফাইনালি সিপি মাইনাস সিভির ভ্যালু বার করতে বলেছে, তাহলে সেটাকে নাম্বার অফ মোল দিয়ে মাল্টিপ্লাই করে দিও, তাহলেই হয়ে যাবে। কারণ এখানে দেখো এটা করলেই বুঝতে পারো সিপিএম মানে কি, কিউ পি বাই এন ইন্টু ডেলটি, এটা কিউ ভি বাই এন ইন্টু ডেলটি। এবার এনটা কমন নিয়ে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, এন আর হয়ে যাবে, আর এখানে কিউ পি বাই ডেলটি, কিউ ভি বাই ডেলটি, তার মানে শুধু সিপি আর শুধু সিভি হচ্ছে, সেটাই আমি এখানে লিখেছি। ক্লিয়ার? দেখে না, নেক্সট যাচ্ছে 4 নম্বর পয়েন্ট, এই রিলেশনটা কি করে এলো? টোটাল হিট ক্যাপাসিটি কস্ট এন ইন্টু সিএম ডাব্লিউ ইন্টু সিএস। খুব সিম্পল, দেখো যে সিটি ইকুয়ালস টু প্লাস কিউ বাই ডেলটি, আচ্ছা, সি এম equals to plus q n into delta, cs equals to plus q w into delta। এবার প্রত্যেকে এই পার্টটা ভাবো, এটা এটা এটা, তাহলে সিটিটা কিউ ইন্টু ডেলটি, কিউ ইন্টু ডেলটি মানে কি এন ইন্টু সিএম, আর এটা ডাব্লিউ ইন্টু সিএস, তাহলে যদি ইকুয়েট করো প্লাস কিউ বাই ডেলটি ইকুয়ালস টু সি ইন্টু এন ইন্টু সিএম ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সিএস, এই রিলেশন চলে আসছে। তাহলে সিটি ইকুয়ালস টু এন ইন্টু সিএম ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সিএস ইকুয়ালস টু কি প্লাস কিউ বাই ডেলটি, সেখান থেকে এই রিলেশনটা আসে। আর হচ্ছে এইটা সিএম ইকুয়ালস টু মলিকুলার ওয়েট, এটা কিন্তু মলিকুলার ওয়েট, হ্যাঁ এমডব্লিউ, মলিকুলার ওয়েট ইন্টু সিএস, মোলার হিট ক্যাপাসিটির সাথে স্পেসিফিক হিট ক্যাপাসিটি রিলেশন হচ্ছে যে মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাও খুব সিম্পল, সিএম মানে কি ভাবো, সিএম মানে হচ্ছে প্লাস কিউ বাই এন ইন্টু ডেলটি, আর সিএস মানে কি, সিএস মানে হচ্ছে প্লাস প্লাস ডেল কিউ ডাব্লু ইন্টু ডেলটি। ঠিক, তাহলে এখান থেকে আমি এইরকম ভাবে বলতে পারি, আচ্ছা এটাকে এইভাবে দেখো আরো সহজ হবে, আমি এখান থেকে আসছি, এই পার্টটা থেকে, এই পার্টটা থেকে আসছি, এটা থেকে দেখো, এটা থেকে এন সিএম ইকুয়ালস টু ডাব্লু সিএস, এন সিএম ইকুয়ালস টু ডাব্লু সিএস, তাহলে সিএম ইকুয়ালস টু ওয়েট বাই নাম্বার অফ মোল ইন্টু সিএস। ঠিক, এবার নাম্বার অফ মোল ইকুয়ালস টু আমরা কি জানি, ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার ওয়েট মানে হচ্ছে ডাব্লু বাই এন, তাহলে ডাব্লু বাই এন এর জায়গায় আমি মলিকুলার ওয়েট বসাতে পারি, তাহলে সিএম ইকুয়ালস টু মলিকুলার ওয়েট ইন্টু সিএস, পেয়ে গেলাম এটা। ওকে, 6 নম্বর পয়েন্ট বলছে আইসোথার্মাল প্রসেসে হিট ক্যাপাসিটির ভ্যালু, একটু আগে বললাম ফর আইসোথার্মাল প্রসেস হিট ক্যাপাসিটি তো কিউ বাই ডেলটি, ডেলটি জিরো ফর আইসোথার্মাল প্রসেস, এখানে কি ডেলটি জিরো, আর ডেলটি যদি জিরো হয় তাহলে সি ইকুয়ালস টু প্লাস কিউ বাই জিরো, তার ভ্যালু কত আসবে, ইনফিনিটি আসবে, ইনফিনিটি আসবে, তাহলে আইসোথার্মাল প্রসেসে হিট ক্যাপাসিটি ভ্যালু ইনফিনিটি আসে। আইসোবারিক প্রসেস যেখানে প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে হিট ক্যাপাসিটি কত হবে, সিপির সমান হবে। আইসোকোরিক প্রসেস যেখানে ভলিউম কনস্ট্যান্ট, হিট ক্যাপাসিটি কত হবে, সিভির সমান হবে। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, কিউ ইকুয়ালস টু জিরো হয়, কিউ ইকুয়ালস টু যদি জিরো হয়
তাহলে আমরা জানি কি এটা প্লাস কিউ বাই ডেল টি, তাহলে 0 বাই ডেল টি দ্যাট ইজ 0। অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট ক্যাপাসিটির ভ্যালু কত হবে? 0 হবে। ঠিক আছে? চলো তাহলে লিখে নাও, নোট ডাউন করে নাও, আমি পরের পেজে যাচ্ছি। নেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে যদি মিক্সচার অফ গ্যাসেস দেয় এবং সেখানে তোমাকে মিক্সচার অফ গ্যাসের সিভি বা সিপি ভ্যালু বার করতে বলে, তখন আমরা কি বলবো? যে সিভি অফ মিক্সচার অর সিপি অফ মিক্সচার। সেটা ফর্মুলা কি? সেটা ফর্মুলা হলো এটা যে যতগুলো নাম্বার অফ গ্যাস দেবে তাদের নাম্বার অফ মোল মানে N1 ইন্টু সিভি M1 প্লাস N2 সিভি M2 প্লাস N3, এই করতে করতে যাব ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল করে দেবো N1 প্লাস N2। এটা হচ্ছে সিভি ফর মিক্সচার, যতগুলো গ্যাস দেবে সেই যতগুলো গ্যাসের ইনিশিয়াল নাম্বার অফ মোল ইন্টু সেই গ্যাসটা সিভি, এক নম্বর গ্যাসের সিভি অফ মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম প্লাস 2 নম্বর গ্যাসের নাম্বার অফ মোল ইন্টু তার হিট ক্যাপাসিটি, এগুলো সব অ্যাড করে ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল নাম্বার অফ N1 প্লাস N2 প্লাস N3 যেগুলো রয়েছে। আর একই রকমভাবে সিপিএম অফ মিক্সচারের জন্য এটাই হবে যে N1 CPM1 প্লাস N2 CPM2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, এভাবে যাবে। ফর মিক্সচার আমরা এই ফর্মুলা ইউজ করব। এই সিপি আর সিভি থেকে আর একটা জিনিস উঠে আসে, সেটা হলো, সেটাকে বলা হয় গামা, পয়জন রেশিও, গামা অফ মিক্সচার। গামাটা হচ্ছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় পয়জনস রেশিও। ঠিক আছে? গামা মিক্স কি হবে? সিপি এম অফ মিক্স বাই সিভি এম অফ মিক্স। এই যে রেশিও, এই রেশিওটাকে বলা হয় গামা। গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে বলা হয় পয়জনস রেশিও। পয়জনস রেশিও আমাদের খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে পরের ক্লাস থেকে, যে হিট ক্যাপাসিটি রেশিও বা গামা যেটাকে বলছি সেটাকে আমরা বলছি পয়জনস রেশিও। পয়জন রেশিওর ভ্যালু কি? ভ্যালুগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। সেটা হলো যে পয়জন রেশিওর ভ্যালুগুলো, ধরো হিট ক্যাপাসিটি থেকে আমরা তো আসবো হিট ক্যাপাসিটি ফর মোনোঅ্যাটমিক গ্যাস, ফর মোনোঅ্যাটমিক গ্যাস, মোনোঅ্যাটমিক গ্যাস সবসময় একটা জিনিস মনে রাখবে, সিভিএম ইকুয়ালস টু 3/2R। একটা দিয়েই মনে রাখবে, তাহলে সুবিধা হবে। ফর মোনোঅ্যাটমিক গ্যাস সিভিএম ইকুয়ালস টু 3/2R। তাহলে ডায়াটমিকের ক্ষেত্রে 5/2R আসবে, ট্রায়াটমিকের ক্ষেত্রে 7/2R আসবে, এইভাবে আসবে। ঠিক আছে? ফর মোনোঅ্যাটমিক গ্যাস সিভির ভ্যালু এটা, তাহলে সিপি কত হবে? সিপি ইকুয়ালস টু মেয়ার্স রিলেশন অ্যাপ্লাই করো, সিপিএম মাইনাস সিবিএম ইকুয়ালস টু আর। তাহলে সিবির ভ্যালু জানি 3/2R। সিপিএম কত হবে? 3/2R প্লাস আর, দ্যাট ইজ 5/2R। তাহলে সেক্ষেত্রে সিপিএম আমি যদি বার করি তাহলে এটা 5/2R। তাহলে গামা ইকুয়ালস টু কি দাঁড়াবে? সিপিএম বাই সিভিএম, দ্যাট ইজ 5/2R বাই 3/2R, দ্যাট ইজ 5/3। ফর মোনোঅ্যাটমিক গ্যাস ভ্যালুটা আছে 1 গামার ভ্যালু আছে 1.66, সবচেয়ে বেশি হয় গামার ভ্যালু। ফর
ডায়াটমিক গ্যাস। ঠিক একই রকম ভাবে যদি মোনো অ্যাটমিকটা মনে রাখতে পারো, ডায়াটমিক কি হবে? সিবি হচ্ছে সিবিএম হচ্ছে 5/2R, তাহলে সিপিএম হচ্ছে 7/2R প্লাস আর, তাহলে গামা হচ্ছে 7/5, 1.28 সেকেন্ড হাইস্ট। এইভাবে অ্যাটমিসিটি যত বাড়বে গামার ভ্যালু তত কমতে থাকে। ট্রায়াটমিক লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, তখন একটু ডিফারেন্স ক্রিয়েট হয়। বাট এরকমভাবেই তোমরা মনে রেখো যে এটাকে নিয়ে ডিটেলসে যাচ্ছি না আমি এখন। শুধু মনে রেখো যে মোনো অ্যাটমিক যদি হয় তাহলে সিবির ভ্যালু 3/2R ধরে করব, বেশিরভাগ সময় দেওয়া থাকে। বাট যদি না দেওয়া থাকে তখন আমরা 3/2R হিসেবে করব, এবং সেই অনুযায়ী ডায়াটমিক 5/2R, ট্রায়াটমিক 7/2R এইভাবে প্রসিড করব। ওকে, লিখে নাও। চলো পরের পাঠ, কোশ্চেন প্র্যাকটিস করব। কি বলছে? 5 mole of a oxygen gas is heated at constant volume from 10 degree Celsius to 20 degree Celsius. Find del U in calorie given CP দেওয়া রয়েছে, R দেওয়া রয়েছে। তাহলে ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে। একটু আগে আমরা ডেল ইউ এর একটা রিলেশন পেয়েছিলাম, ডেল ইউ ইকুয়ালস টু এন সিভিএম ইন্টু ডেল ডি। মনে আছে করেছিলাম যখন হিট ক্যাপাসিটি রিলেশনগুলো করছিলাম? ডেল ই ইকুয়ালস টু del u equals to n cvm del t আর del h equals to n cpm del t। সেইখান থেকে del u এর তো ভ্যালু এটা দিয়েছে, del u এর তো ভ্যালু এটা দিয়েছে, del u এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, সিপি দেওয়া আছে, তাহলে সিভি আমরা ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে সিভিটা কিভাবে ক্যালকুলেট করবো? সিপি দেওয়া রয়েছে, সিভিটা দরকার, ডেল টিও দেওয়া রয়েছে, নাম্বার অফ মোলও দেওয়া রয়েছে। তাহলে ডেল ইউ ইকুয়ালস টু নাম্বার অফ মোল 5, দেখো এদিকে আমি করছি সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। তাহলে এখানে সিপি দেওয়া রয়েছে 7, আর দেওয়া রয়েছে 2, তাহলে 2 মাইনাস সিভিএম ইকুয়ালস টু, না এটা 2, আরটা দেওয়া রয়েছে 2 আর এটা দেওয়া রয়েছে 7, এটা এদিকে নিয়ে গেলে সিভিএম দাঁড়াচ্ছে 5, সিভিএম দাঁড়াচ্ছে 5। সিপিএম মাইনাস আর ইন্টু ডেল টি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স, যা কেলভিনে করে তার ডিফারেন্স করলেও একই দাঁড়াবে, সেই জন্য 10 কেলভিন হিসেবে রাখছি এটা। আর ইউনিট তো আমরা লিখছি না এখানে 10। তাহলে এটা করলে এখানে আমি আলাদাভাবে করিনি বলে এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 7 মাইনাস 2 ইন্টু 10, 5 ইন্টু 5 ইন্টু 10, 250 del u equals to 250 ক্যালোরি, 250 ক্যালোরি, এটাই আমার কাছে অ্যান্সার। হলো? পরের প্রবলেমটা একটু ট্রাই করো তো, পড়ো আগে। কি বলেছে? হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 90 গ্রাম অফ ওয়াটার ফ্রম 30 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস। সিপি দেওয়া রয়েছে, হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 90 গ্রাম অফ ওয়াটার। তাহলে এখানে স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা আসছে, টেম্পারেচার ডিফারেন্স দেওয়া রয়েছে, আবার এদিকে মোলার হিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে। তাহলে মোলার হিট ক্যাপাসিটির কোনো রিলেশন আমরা কি ইউজ করতে পারি? মোলার হিট ক্যাপাসিটি থেকে দেখো তো কোনো রিলেশন এখানে ব্যবহার করা যায় কিনা, কারণ স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিপিএস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আছে, সিপিএসই আমাদের নিতে হবে। সিপিএস ইকুয়ালস টু কি? প্লাস কিউ বাই ডাব্লিউ ইন্টু ডেল টি, এটা তো।
কিন্তু আমাদের এখানে সিপিএম দেওয়া রয়েছে। তাহলে সিপিএম আর সিপিএস এর মধ্যে কি রিলেশন? সিপিএম ইকুয়ালস টু মলিকুলার ওয়েট ইন্টু সিপিএস। একটু আগে করেছি, মনে পড়ছে? সিপিএম ইকুয়ালস টু মলিকুলার ওয়েট ইন্টু সিপিএস। তাহলে সিপিএসটা আমার দরকার। আচ্ছা, সিপিএম ইকুয়ালস টু মলিকুলার ওয়েট কার? ওয়াটারে। তাই করবো তো? 90 গ্রাম অফ ওয়াটারের মলিকুলার ওয়েট। আচ্ছা, এটাকে এইভাবেও করতে পারি যে মলিকুলার ওয়েট সিপিএস কত, মলিকুলার ওয়েটের জায়গায় আমরা, হ্যাঁ, মলিকুলার ওয়েট কত? 18। তাহলে 18 যদি হয় তাহলে সিপিএসটা আমাদের দরকার। আমি ডাইরেক্ট এখানে সিপিএসটা করে নিচ্ছে, জায়গা কম আছে। সিপিএস ইকুয়ালস টু সিপিএম বাই মলিকুলার ওয়েট। সিপিএম কত দিয়েছে? 75। সিপিএম দিয়েছে 75.3 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট হচ্ছে 18। এটা হচ্ছে সিপিএস। সিপিএসটা পেয়ে গেলাম। এখানে বলেছে এবার হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 90 গ্রাম অফ ওয়াটার। হাউ মাচ হিট, তার মানে কিউ। কিউ ইকুয়ালস টু ওয়েট ইন্টু সিপিএস ইন্টু ডেলটি। এটা থেকে আসছি। ওয়েট কত? 90 গ্রাম। সিপিএস কত? 75.3 ডিভাইডেড বাই 18। ডেলটি কত? 70। 100 মাইনাস 30, 70। এবার ক্যালকুলেট করলে যা আসবে, ক্যালকুলেশনটা করো। এটা আসবে 26334 এত জুল। এত জুল। এটা করলে দেখবে আসবে 4.18 ইন্ডিকেট। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এনথ্যালপি এবং তার সাথে সাথে হিট ক্যাপাসিটির কনসেপ্ট। আমরা এই ক্লাসটাকে, আর কিছু আছে না, এই ক্লাসটাকে আর বড় করছি না, কারণ নেক্সট ক্লাসে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস আজকে শুরু করলে ক্লাসটা অনেক বড় হয়ে যায়। তাহলে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিটের বেশি বড় ভিডিও আমি দিতে চাইছি না ক্লাস। তোমরা প্রতিদিন করো, কিন্তু অল্প অল্প করে করো। সেইভাবে আমরা একদিন ছাড়া ছাড়া ক্লাস আপলোড করব। এইভাবে এই অর্ডারে চলতে থাকো, অল্প অল্প করে পড়ো এবং সেই অনুযায়ী এগোতে থাকো, ঠিকভাবে ভালোভাবে পড়তে পারবে। সে কারণে অ্যাডিয়াবেটিক প্রসেসটা আজকের ক্লাসে শুরু করছি না। আমরা পরের ক্লাসে অ্যাডিয়াবেটিক প্রসেস সম্বন্ধে আরও ডিটেলসে পড়ব। ঠিক আছে? ডিটেলস নিউমেরিক্যালসও প্রচুর রয়েছে ওখানে। নিউমেরিক্যালস করতে হবে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসে। নিউমেরিক্যালগুলো আমরা ওখানে কমপ্লিট করে ফেলবো। করলে আমাদের ফার্স্ট লটা কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে আমরা এনট্রপি অ্যান্ড সেকেন্ড লতে চলে যাব। ওকে, আজকের মধ্যে এই অবধি, আজকের মতো এটাই থাকলো। আবার পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো সবাই। See you.